গোপালগঞ্জে হামলা কেন? গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম, আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না প্রশাসনকেও হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শাহজাহান খানের ক্যামেরায় আলামিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়ি বহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যে জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেননি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে ইট পাটকেল মারে বাইরে থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান এনসিপির নেতারা। আলামিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগের জঙ্গি রূপ আবারও প্রকাশ পেয়েছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হত্যার উদ্দেশ্যেই কর্মসূচিতে হামলা করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক আজ সারা দেশে বিক্ষোভের ডাক দেন। বুধবার রাত 9:30টার দিকে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে। যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যেই রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। পুরো ঘটনার
সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক মাঠে জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জের মাটি থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারিও দেন তারা। পদে পদে বাধা, হামলা আর নানা হুমকি উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ স্থলে জুলাই যোদ্ধারা। নগরীর পৌর পার্ক মাঠে প্রস্তুত করা হয়েছিল জুলাই পদযাত্রার সমাবেশের জন্য মঞ্চ। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মূল মঞ্চে। পরে এনসিপি নেতারা মঞ্চে হাজির হন। হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন কেন্দ্রীয় নেতারা। পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের রাস্তাটা যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপি যুদ্ধের জন্য আসেনি উল্লেখ করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনসাফের বাংলাদেশ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপি নেতারা। বলতে এসেছি তোহা খান তামিম, সময় সংবাদ। এই বাংলাদেশে। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হামলায় জড়িতদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একই ঘটনায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়ারকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের প্রশাসন এখনো আওয়ামী লীগের যেই
প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ হয়েছে রাজধানীতেও। হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। চন্দ্রবিশ্বাস, ববি, সময় সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হল পাড়া ঘুরে আবারও টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার উস্কে দিয়েছে। কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, একটি গুপ্ত সংগঠনের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। নীতিভ্রষ্ট লম্পট তাদের যে সংগঠন, তারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার ক্রিয়েট করার সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নিরাপত্তার দায়িত্বে যারা জড়িত তারা সবাই। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক মব কালচার উস্কে দিয়ে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের যে পরিবেশ, সেই পরিবেশ ধূলিসাৎ করে দিচ্ছে। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি সভা সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী দুষ্কৃতকারীরা। এদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে বুধবার রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। রাখে আল্লাহ মারে কে আসাদ পারে নাই, মঈন ফখরুলও পারে নাই,
আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনিও হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবেন। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায় বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে দেবে। নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। গাফিলতির প্রমাণ পেলে প্রশাসনকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল আর রাবার বুলেটে দিনভর উত্তপ্ত গোপালগঞ্জ। এনসিপির সমাবেশ কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং সাংবাদিকদের উপর বর্বর হামলা, তাদের গাড়ি ভাঙচুর এবং শারীরিকভাবে আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘন বলেও বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা যারা চালিয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেশে সহিংসতার কোনো জায়গা নেই, ন্যায় বিচার নিশ্চিত হবেই বলে জানানো হয় তাতে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। সৈয়দপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তারা বলেন, গোপালগঞ্জের হামলায় প্রশাসনের ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ থাকবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আরেক নায়ক কক্সবাজারের শহীদ ওয়াসিম আকরাম। 16 জুলাই চট্টগ্রামের 16 শহরে গুলিতে প্রাণ যায় সাবেক এই ছাত্রদল নেতার। তার মৃত্যুর মধ্য দিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সন্তানের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ওয়াসিমের বাবা মা। তাদের প্রত্যাশা, জুলাই শহীদদের হত্যার বিচারের পাশাপাশি জাতি পাবে বৈষম্যহীন বাংলাদেশ। ছেলের কবরের পাশে বসে দিনের বেশিরভাগ সময় কাটে এই বাবার। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত মোহাম্মদ ওয়াসিম আকরামের পরিবার শোকাহত। ছেলের মৃত্যুর মাসখানেকের মধ্যে সৌদি আরব থেকে দেশে চলে আসেন বাবা শফিউল আলম। ওয়াসিম নেই, মা জুসনা বেগম এখনো বিশ্বাস করতে চান না। প্রতি মুহূর্তে ছেলের স্মৃতি হাতড়ে বেড়ান তিনি। ছেলের বিচার আমি চাচ্ছি না। সব ছেলেদের, সব ছাত্র আন্দোলনের যতগুলা ছেলে মেয়ে মারা গেছে ওগুলো সব বিচার সমানভাবে হোক, আমি ওটাই চাই। কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা গ্রামে শেষ ঠিকানা হয়েছে শহীদ ওয়াসিম আকরামের। স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন ওয়াসিম। 2024 সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স পাশ করেন। রাজনীতিতে সক্রিয় ওয়াসিম 24 জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। সেই আন্দোলনে 16 জুলাই চট্টগ্রামের 16 শহর এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়াসিম। ওয়াসিম ছিল বিপ্লবী, ফেসবুকে যেমন বিপ্লবী ছিল, রাজপথে তেমন বিপ্লবী ছিল। ওই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলেন ও সর্বশেষ তিনি ছাত্রদলের পরিচয়ে তিনি শহীদ হয়েছিলেন। ওয়াসিমের স্বপ্ন বাস্তবায়ন এবং তার স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি জুলাই আগস্টের সব হত্যার বিচার দাবি সহযোদ্ধাদের। যুগে যুগে বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিমকে আমরা স্মৃতিতে ধারণ করব। সরকার এবং ভবিষ্যৎ যিনি সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, তাদের কাছে অনুরোধ থাকবে অতি দ্রুততার সহিত আমার শহীদ ভাইদের হত্যার বিচার নিশ্চিত করা। গণতন্ত্র পুনরুদ্ধার সহ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদদের আত্মদানের পূর্ণতা দিতে কাজ করবে সরকার ও সংশ্লিষ্টরা, এমন আশা শহীদ ওয়াসিম পরিবার ও সহযোদ্ধাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের আকাশে উড়ল 1100 ড্রোন। আলো ছায়ার মাধ্যমে ফুটে ওঠে জুলাইয়ের সাহস ও সংগ্রামের গল্প। শহীদদের স্মরণে এই শো দেখতে জড়ো হন 30,000-এর বেশি মানুষ।
রাতের আকাশে আলো ছায়ার খেলায় 24-এর জুলাই অভ্যুত্থানের স্লোগান, সাহস আর সংগ্রামের গল্প। 1100 ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আওয়ামী শাসনামলের দুর্নীতি, নির্যাতন আর গুমের শিকার ব্যক্তিদের অবয়ব। বুধবার রাত 11টায় চট্টগ্রাম এম.এ. আজিজি স্টেডিয়ামে ড্রোন শোর আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মনোমুগ্ধকর এই শো দেখতে আসেন 30,000-এর বেশি মানুষ। সেটা খুব পরিষ্কার যে জুলাইয়ের ন্যারেটিভ, জুলাইয়ের গল্প, এটা বাংলাদেশের মানুষের কাছে হাজির করা আবার যেন আমরা ওই জুলাইয়ের সময়টা, ওই আবেগটাকে আবার অনুভব করতে পারি। বৈষম্যমুক্ত হয়েছে, তারা মুক্ত মনে এখন নানান বিষয়ে মতামত প্রকাশ করতে পারে। আগামীতে তারা অপেক্ষা করছে একটা ভালো নির্বাচনে তারা তাদের জন্য একটা চমৎকার সরকার আনবে। এর আগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শহীদদের স্মরণ, গান ও তথ্যচিত্র প্রদর্শনী। সময় সংবাদ, চট্টগ্রাম। ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে দ্রুতই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 আগস্ট। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির মামলার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ডদের বিচার। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 28 জুলাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, কয়েক দশকের পুরানো শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ, আমদানি বাড়লেও বাড়েনি পরিসর, রোদ বৃষ্টিতে নষ্ট হয় পণ্য। তৃতীয় টার্মিনাল চালু হলে সংকট কমার আশা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের 2 মাস পর এবার ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক দেখা যাচ্ছে না। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তফসিল থেকেও নৌকা প্রতীক বাদ যাবে বলে জানায় নির্বাচন কমিশন। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 10 মে আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। প্রজ্ঞাপন জারি হওয়ার পর 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। গেল সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনের জন্য প্রতীক বাড়িয়ে 115টি প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। সেই তালিকায় নৌকা প্রতীক থাকায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এনসিপি নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানায়। একজন উপদেষ্টা নৌকা প্রতীক রাখার বিরুদ্ধে ফেসবুকে পোস্টও দেন। তবে কমিশন বলছে চূড়ান্তভাবে বাদ দিতে হলে দলের নিবন্ধন বাতিল হতে হবে।
নৌকা তো পার্টিকে যখন আমরা সাসপেন্ড করি তো তার মার্কাটা তো থাকবো, মার্কাটা তো নির্বাচন কমিশনের, ওই পার্টি নিপাত না হওয়া পর্যন্ত আপাতত তার কাছেই থাকবে, কারণ আমি তো তাকে একবার বাতিল করে দিই নাই, আপাতত এইভাবে থাকবে। এদিকে বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। দলের নিবন্ধন স্থগিত বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 17 বছর ধরে হাজী সেলিমের ভাগ্নের ছত্রছায়ায় চোরাই তারের কারবারে জড়িত ছিল নিহত সোহাগ ও হত্যায় অভিযুক্তরা। 5 আগস্টের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয় বলে জানালো ডিএমপি। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকলেও হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সোহাগকে পাথর নিক্ষেপকারী রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়ে হত্যায় সরাসরি জড়িত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। হাজী সেলিমের ভাগ্নে সাবেক কমিশনার হাসান পিল্লুর ছত্রছায়ায় নিহত সোহাগ ও হত্যায় জড়িত মহিন সহ অন্যরা 17 বছর ধরে চোরাই তারের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। 5 আগস্টের পর সোহাগের সঙ্গে খুনিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ঘটে এই হত্যাকাণ্ড। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে, একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত। মামলার এজাহার থেকে আসামিদের নাম পুলিশ নয় ভুক্তভোগীর বোন ফেলে দিয়েছে বলেও দাবি ডিএমপির। ভিকটিমের বোন মঞ্জুয়ারা বেগম। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় মূল হোতা নিহত গৃহবধূর দেবরকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে হত্যার রহস্য। পুলিশ জানায়, চাহিদা মতো খাবার না দেয়া, অবহেলা ও মারধর করার আক্রোশ থেকে ভাবি ও 2 সন্তানের প্রাণ নেয় দেবর নজরুল। ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় গৃহবধূ ময়না আক্তার ও তার 2 শিশু সন্তানের লাশ উদ্ধারের পর থেকেই নিরুদ্দেশ ছিলেন দেবর নজরুল। স্থানীয় বাজারে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে পালিয়ে যান তিনি। চাঞ্চল্যকর নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত নজরুলকে হন্যে হয়ে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। পথচারের ফোন থেকে খালাতো ভাইয়ের মোবাইলে কথা বলার সূত্র ধরে অভিযান চালিয়ে ঘটনার একদিন পর মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে নজরুলকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ। ময়না আক্তার তার স্বামী, সে তাকে প্রথম দেখছে, দেখার পরে ওর যে আসামি নজরুল ইসলাম সেও আগে আসছে। আগে আসার সাথে সাথেই আমরা তাকে ধৃত করি। মূল হোতাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে হত্যার রহস্য। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, চাহিদা মতো খাবার না দেয়া, অবহেলা ও মারধর করার আক্রোশ থেকে ভাবি ও ভাতিজা ভাতিজির প্রাণ নেন নজরুল। রাতে একটার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল তখন সে তাদেরকে গলা কেটে একটার পর একটা গলা কেটে হত্যা করে। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি এটা কেন করেছেন, সে বলছে রাগের কারণে করেছে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 2023 সালে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলার আসামি হয়ে জেলে যান নজরুল। 2 বছর কারাভোগের পর জামিনে বের হয়ে 1.5 মাস আগে ভাইয়ের বাসায় ওঠেন তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। খাগড়াছড়িতে অপহরণের 12 দিন পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দুপুরের পর মানিকছড়ির বুদংপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে জমির পাশের ছড়ায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে যৌথ বাহিনীর টহল দল হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় সোহেলের মরদেহ উদ্ধার করে। এর আগে 4 জুলাই রাতে বাড়িতে ফেরার পথে সোহেল নিখোঁজ হন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার নানার নম্বরে ফোন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 11 জুলাই 5 জনের নাম উল্লেখ করে সোহেলের নানা অপহরণ মামলা করলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ভোরের সময় আরও থাকছে। আমার 9 মাসের আমার মেয়েটারা আমার অপহরণ করে নিয়ে যা। কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষায়। বিচার পেতেই বছরের পর বছর আদালতে ধর্ণা, সাক্ষী ও আসামি হাজির না হয় ধীরগতি, প্রভাব খাটিয়ে মামলা থেকে পার পায় অপরাধী, পুলিশের মানসিকতা পরিবর্তনের আহ্বান আইনজীবী। অভিনব জালিয়াতির মাধ্যমে 71 কোটি টাকা আত্মসাৎ করেছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফত।
এ ঘটনায় চৌধুরী নাফিস, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ 10 জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন নওগাঁর সাবেক এক এমপি এবং ডিবির সাবেক প্রধান হারুনের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে। চৌধুরী নাফিস শারাফত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ জালিয়াতি সহ ব্যাংক খাতে লুটপাটের বিস্তর অভিযোগ। এবার তার বিরুদ্ধে গুলশানে আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানের নামে হেবা করা হয়। অতঃপর নানা প্রক্রিয়ায় 71 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় চৌধুরী নাফিস শারাফত, তার স্ত্রী, সন্তান, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ 10 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে সংস্থাটি। তখনকার মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় অনুশাসনের প্রেক্ষিতে রাজুক সেই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করা হয় এবং যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। এদিন ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 8,55 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 69 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ 3 আসনের সাবেক এমপি ছলিমউদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিবর্তন দেখা গেলেও বদলায়নি বিচার ব্যবস্থার চিত্র। সাক্ষী ও আসামিদের অনুপস্থিতির কারণে দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। ঘুষ লেনদেন ও প্রভাব খাটিয়ে অপরাধ চাপা দিচ্ছেন প্রভাবশালীরা। এতে প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা আর বিচারাঙ্গনেও ভোগান্তিতে ভুক্তভোগীরা। পুলিশের মনোভাব পরিবর্তন করা না গেলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলে অভিমত আইনজীবীদের। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। আসিফ মোহাম্মদ সিহামের রিপোর্ট। নামটা হতে পারে সাদিয়া কিংবা নাদিয়া, পেশায় হতে পারেন চাকুরিজীবী বা গৃহিণী, কিন্তু বছরের পর বছর ধরে আইনের নথিতে তার পরিচয় শুধুই ধর্ষণের শিকার এক নারী। মাত্র 15 বছর বয়সী মেয়ের উপর চলা পাশবিকতার বিচারের আকাঙ্ক্ষায় আদালতের বারান্দায় তার বাবা মা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় এভাবে পার হয়ে গেছে 4 বছরের বেশি। অপহরণ ও ধর্ষণের বিচার চাওয়ায় দ্বিতীয়বার অপহৃত হয়েছে 13 বছর বয়সী আরেক শিশু। পুলিশি সাহায্য না পেয়ে মেয়েকে ফিরে পেতে বাবার শেষ ঠিকানা আদালত। 1 নম্বর আসামি ধরে না, 2 নম্বর আসামি ধরে না, আমার বগলে আমার বাসার পাশাপাশি আছে। আমার 9 মাসের আমার মেয়েটা আমার অপহরণ করে নিয়ে যা। ওরা আমার কাছে টাকা দাবি করছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। আমার এই মামলা তোলার জন্য কোর্টের সামনে বসে রয়েছি বিচারের অপেক্ষা। এই যে আসলে তারিখ করে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর জুন মাস পর্যন্ত সারা দেশে মোট ধর্ষণের সংখ্যা 441টি, যার মধ্যে মামলা হয়েছে 358টি। ধর্ষকদের প্রভাব ও হুমকির ভয়ে অনেকেই আইনের আশ্রয় নিতে সাহস পান না বলে জানান আইনজীবী। বলেন, মামলা দায়ের হলেও অপরাধীদের ভয়ে তা প্রত্যাহার করেন অনেকে। বাদী এবং ভিকটিমকে বেশিরভাগ ক্ষেত্রে তারা ভয়ভীতি দেখায়। এই ভয়ভীতির কারণে তারা আসতে পারে না। মামলা যখন লেন্দি হয়ে যায় তখন তারা একটা প্রভাব পায় যে মামলা কিছুই হবে না। মামলার সাক্ষী ও আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করলেও হাজির হন না অনেকে। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য মতে চলতি বছরের মে মাস পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সমন জারির পরও অনুপস্থিতির পরিমাণ 67%। পুলিশ চিন্তা করে যে এর পিছনে যারা মেরেছে তারা শক্তিশালী কেউ কিনা। টাকা ছাড়া মামলা নেওয়া সংখ্যা খুব কম। দুর্নীতিমুক্ত এবং মানুষের সেবা করার জন্য যে পুলিশ সেই মনোভাব সৃষ্টি না হওয়া পর্যন্ত ডিজিটালি করেন অথবা আরও উন্নত করেন, কোনো কাজ হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সকলকে বিচারিক আশ্রয় দিতে 1998 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। যদিও বাংলাদেশের বিচারিক চিত্রের সামনে মুখ থুবড়ে পড়ে এর উদ্দেশ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে অবকাঠামোগত স্বল্পতা। এতে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে এয়ারপোর্টেই নষ্ট হচ্ছে আমদানি করা পণ্য। কার্গো সার্ভিসের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করলেও সিভিল এভিয়েশনের উদাসীনতাকে দায়ী করছেন C&Fরা।
এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় তৃতীয় টার্মিনাল অপারেশনে গেলে থাকবে না জায়গার সংকট। ক্ষতি কমাতে দ্রুত পণ্য খালাস করার আহ্বান বাংলাদেশ বিমানের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের, কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য। অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে। রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ। এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি। ভুক্তভোগী C&F প্রতিনিধিদের অভিযোগ, পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায়। সিরিয়াল পোলে সারাদিন একটা টলি দুই টলি মাল দিতে পারে, সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কাটলে সেগুলি কালকে মাল নিতে হয়। কিছু মালে পলিও থাকে না, ওই মাল বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভিজতেছে, বিমানের লোকজনে কোনো দায়ভার নিচ্ছে না। 3 দিনে আমাদের ফ্রি আছে, এর মধ্যে আমরা নিতে পারতেছি না। এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করে 5 দিন 6 দিন পর্যন্ত লাগাই দেয়। 5 জন অফিসার লিস্ট দিব, আজকে ডিউটি 5 জন অফিসার, এই 5 জনের মনে করেন তারা ফ্লাইট করতেছে না সঠিকভাবে। সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নেই। কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ। পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর। বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান, কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আমরা কিন্তু কার্গো ওয়্যারহাউসটাকে 24/7 করেছি। যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই, তারা যেন ডিলে না করেন, তারা যেন মালটা এয়ারপোর্টে ফেলে না রাখেন, এয়ারপোর্টে তারা যেন গোডাউন না বানান। আপনাদের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, আপনার এয়ারোবিল কখন ঢাকা পৌঁছাচ্ছে, আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায়, আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে। তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে 1 বছর। সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চিংড়ি উৎপাদনে ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চল। সবশেষ অর্থ বছরেও আগের বছরের তুলনায় কমেছে গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন। তবে উৎপাদন কমলেও রফতানিতে মিলেছে ইতিবাচক খবর। বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন ঘাটতি না কাটলে এ প্রবণতা স্থায়ী হবে না। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। টানা বৃষ্টির মাঝেও চিংড়ি ঘেরে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না চাষিদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায় সবশেষ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2,13,790 হেক্টর ঘেরে চিংড়ি উৎপাদন হয়েছে 1,11,610 মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে প্রায় 3,000 মেট্রিক টন কম। একই সময়ে সংখ্যায় ঘের কমেছে 12,000-এর বেশি, আয়তনে যা 1,000 হেক্টরের বেশি। শুধু চলতি অর্থ বছর নয়, গত 5 বছর ধরেই চিংড়ি উৎপাদনের গ্রাফটা এমন নিম্নমুখী। চাষিদের অভিযোগ, ভাইরাস মুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। 100 পোনায় দেখা যাচ্ছে 50টা মাছও ফোটে না, প্রতি বছর লসের পর লস। 1 মণ 1.5 মণ হচ্ছে না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আসলে আমাদের তো ফিশিয়ার পরীক্ষিত পোনা আছে বলে মনে হয় না। মৎস্যবিদ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি, কেউ পাইছে কিনা জানি। দিন দিন আমরা দায় দেনা হয়ে যাচ্ছি, কারণ আমরা ভালো বাজার পাই না। আমাকে আর করার ইচ্ছে নেই, আর সরকারি কোনো সহযোগিতা নেই, গাংখালও নেই, জল নেই, কিছু নেই। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 19,512 মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় 4,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। মৎস্য মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে, ট্রেনিং এর প্রয়োজন আছে, কারিগরি সহায়তার প্রয়োজন আছে। এগুলো কিন্তু আমরা আজকে যেভাবে পাওয়ার কথা মৎস্য বিভাগ সেভাবে কৃষকদের সেভাবে সহযোগিতা এগিয়ে আসতেছে না। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন ও রফতানি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ দিচ্ছি, তাদের পরামর্শ দিচ্ছি। ভাইরাস মুক্ত পোনা পাওয়ার জন্য আমরা তাদেরকে সহায়তা করে থাকি। চাষিদের ঋণ প্রদানের ক্ষেত্রে
আমরা ব্যাংকের সাথে আমরা তাদের লিঙ্কেজ করিয়ে দিই। উচ্চ ফলনশীল সেই ভ্যারাইটিগুলো যেমন চাষে নিয়ে আসতে হবে, তেমনিভাবে আমাদের নতুন নতুন রপ্তানির বাজারও প্রয়োজন। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমাদের আরও বাড়াইতে হবে, কারণ প্রতিবেশী অনেক দেশের সাথে আমাদের প্রাইস কম্পিটিশন করা লাগে। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে ২,৪৯৯ কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মৎস্য খামার ব্যবস্থাপনা কেন্দ্র থাকলেও কাজে আসছে না মাছ উৎপাদনে। শুধু সরকারি অবমুক্তকরণ প্রকল্পের জন্য পোনা সরবরাহ করা হয় বলে অভিযোগ চাষিদের। তবে পানি, মাটি ও বরাদ্দের কারণে রেনু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। বিনিয়ামিনের তথ্য, ছবিতে রিপোর্ট। মেহেরপুর মৎস্যবীজ উৎপাদন খামার এটি। জেলার চাহিদা অনুযায়ী মাছের রেনু ও পোনা উৎপাদন করে মাছ চাষিদের মাঝে সরবরাহ করার কথা থাকলেও হচ্ছে না সে কার্যক্রম। অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে রেনু উৎপাদন কেন্দ্রটি। পোনা উৎপাদনের জন্য পুকুরগুলো পড়ে রয়েছে অযত্নে। নামমাত্র পরিমাণে পোনা উৎপাদন করা হলেও তার বেশিরভাগ ব্যবহার করা হয় সরকারি অবমুক্তকরণ কর্মসূচিগুলোতে। অথচ মাছের রেনু ও পোনার চাহিদা পূরণ করতে হয় অন্য জেলা থেকে আমদানি করে। এতে মানসম্মত মাছ উৎপাদনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিযোগ চাষিদের। মাছের রেনুটা আমাদের নিয়ে আসতে হয় যশোর, ঝিনাইদহ কিংবা কুষ্টিয়া থেকে। মেহেরপুরে যদি উৎপন্ন হতো তাহলে আমরা পুকুর চাষের অনেক লাভবান হতাম। বাইরে থেকে যদি মাছ নিয়ে আসি, ওরা সঠিক মাছ দেয় না, ওরা ভেজাল মাছ দেয় কিংবা দাম বেশি নেই। আর মাছ নিয়ে আসতে গিয়ে ওইখান থেকে অনেক মাছ মারা যায়। গুরুত্ব দেয় তাহলে দেখা যাচ্ছে আমরা আর একটু বাড়াতে পারবো, আমাদের একটু আরো পুষ্কুনি আর কি চাষ আমরা একটু উন্নতি করতে পারবো। তবে বালুমাটি, আয়রনযুক্ত পানি, বরাদ্দের অপ্রতুলতা আর জনবল সংকটের কারণে রেনু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না জানায় মৎস্যবীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। পানিতে আয়রনের জন্য ডিমটা কেটে যায়, এর জন্য আমাদের অনেক ঘাটতি পড়ে যায় এবং কি মাছ মারাও যায়। পুকুরকে সংস্কার করানো যায় তাহলে আর একটু পোনা উৎপাদন করা সম্ভব। ডিপ বসানো যায় অথবা ফিল্টার বসানো যায়, এগুলোর আমরা চাহিদা দিয়েছি। হয়তোবা এই অর্থ বছরে চলে আসবে। আমাদের এখানে একটা আইওটি বেসড পুকুরও হওয়ার কথা আছে। যদি হয় তাহলে আমাদের উৎপাদন আর একটু বাড়বে। জেলায় হ্যাচারি তৈরির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস মৎস্য কর্মকর্তার। হ্যাচারি স্থাপন করার যে বিভিন্ন কারিগরি সহায়তা এবং যে বিভিন্ন সহযোগিতাগুলো রয়েছে, সেগুলো আমরা আরও খতিয়ে দেখব যে অ্যাকচুয়ালি ফিল্ড পর্যায়ের সমস্যাগুলো কি কি, সেই আলোকে হয়তো আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। জেলায় ৪,৪৯৫ হেক্টর জলায়তনে মাছ চাষ করেন ৬,৯০৯ জন, আর জেলে রয়েছেন ২,২৩০ জন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটে সবজি ক্ষেত ও আমনের বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসান হওয়ায় দিশেহারা কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। এখনো ফসলের ক্ষেতে জমে আছে পানি, জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট অনেক শাকসবজি, দিশেহারা কৃষক। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বাগেরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে আমন ধানের বীজতলা, পেঁপে, পান, বেগুন, কলা, আখসহ নানা প্রজাতির সবজির ক্ষেতের ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাচ্ছে। টানা বৃষ্টিতে আমাদের এলাকায় ফসলের 70% ক্ষতি হয়েছে। বেগুন গাছগুলো সব মারা গেছে। আদার 50 টাকা তো গাছের গোড়ায় পানি বেঁধে সমস্ত গাছগাছালি সব নষ্ট হয়ে গেছে। আমার 50 থেকে 60,000 টাকার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সার বীজ সহ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা একটা অলরেডি পরিকল্পনা করেছি যে এই যে আমন মৌসুম আসছে, এই মৌসুমে যেহেতু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য কিছু দেরিতে রোপণ করা যায় এমন জাত, যেমন বিয়ার 23 জাতের ধানের বীজ এবং কিছু সবজিতে যদি প্রণোদনা দেওয়া যায়, এই জন্য আমাদের আঞ্চলিক যে অতিরিক্ত পরিচালক মহোদয় আছে ওনার সাথে ইতিমধ্যে আমরা আলাপ করেছি যে এই ক্ষতিটা যাতে পোষায় নিতে পারে এবং কৃষকের কাছে যাতে যেতে পারে। জেলায় 2 সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ১,৫৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, বাগেরহাট। মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষা মোহনায় ড্রেজিংয়ের কারণে চর মুক্তারপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিআইডব্লিউএ বলছে ইজারাদারকে সতর্ক করে নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ধলেশ্বরী নদীতে দেখা দিয়েছে ভাঙন। গত ২৭ এপ্রিল আহ্বানকৃত টেন্ডারের মাধ্যমে মুন্সিগঞ্জের চর মুক্তারপুরের নদীতে কৃত্রিমভাবে ভরাটকৃত স্থান অপসারণে ৪১,৮১,২৫০ ঘনফুট মাটি বালু অপসারণের জন্য ১,১০,০০,০০০ টাকায় ইজারা দেয় বিআইডব্লিউটিএ। ৯০ দিনের সময়সীমা বেঁধে দেয় ২৯ জুন থেকে বালু অপসারণ শুরু করে ইজারাদার। এরপর থেকে ভাঙন দেখা দেয়। তবে স্থানীয় লোকজন ও মিল কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, তীরভূমি অবস্থিত কোনো স্থাপনা বা জনসাধারণের ক্ষয়ক্ষতি করা যাবে না শর্তে ড্রেজিং এর অনুমতি দেওয়া হলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। সবগুলা পুরো ফাটা লাগাই দিয়েছে। এটা কি মগনমূলক পাইছে নাকি? টমেটো চাষ করতাম, পেঁয়াজ চাষ করতাম, সেগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। ড্রেজিং এর কারণে যেমন আপনার নদী ভাঙতেছে, এটা যেমন অন্যায়। আবার নদীর ভরাট করে যা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে ভাঙতেছে, এটাও অন্যায়। নদী সুরক্ষায় ড্রেজিং করার সময় সরকার প্রদত্ত নিয়মগুলো মেনে চলা খুবই জরুরি, নয়তো পরিবেশ তো বটেই, নদী সংলগ্ন কারখানাগুলোও হুমকির মুখে পড়বে। এদিকে বিআইডব্লিউটিএ বলছে, শর্ত ভঙ্গ করে ড্রেজিং করা এবং ভাঙন দেখা দেয়ায় ইজারাদারকে সতর্ক করা হয়েছে। কিছু ভরাটকৃত অংশ এটা নদীর মধ্যে ভেঙে পড়ছে। ওই প্রতিষ্ঠানকে অলরেডি নির্দেশ দিয়েছি তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে চর অপসারণ কাজে নিয়োজিত থাকে। ড্রেজিং এর কারণে হুমকির মুখে পড়েছে চর মুক্তারপুরের প্রায় ১ কিলোমিটার এলাকা। ধলেশ্বরী শীতলক্ষা মোহনায় ড্রেজিংয়ের কারণে পার্শ্ববর্তী স্থানে এই ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় ১ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুন্সিগঞ্জের চরমুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুজিবুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন হাতেম আলী, তার 2 ছেলে মাজেদুল ও সেলিম এবং মোহাম্মদ জাহাঙ্গীর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ৭ ডিসেম্বর হোগলা বুনিয়া গ্রামের বাদশাহ শেখের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে সাজাপ্রাপ্তরা। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মৃত্যু হয় বাদশার। মৌলভীবাজারে ময়ূর মিয়া হত্যাকাণ্ডে জড়িত রিপন দেবনাথ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও মোবাইল সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কমলগঞ্জের বড়চে গ্রামের নিহত ময়ূর মিয়া দাদন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। একই গ্রামের রিপন তার কাছ থেকে ৫,০০০ টাকা নিয়ে তা পরিশোধ করে দেয়। সুদের টাকা নেয়ার সময় ময়ূর একটি সাদা কাগজে রিপনের স্বাক্ষর রাখে। কাগজটি ফেরত দেয়া নিয়ে গত ১০ জুলাই কথা কাটাকাটির এক পর্যায়ে ময়ূর মিয়াকে রিপন শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রিপনকে গ্রেফতার করে। তখন এই যে ময়ূর যে ওখানে একটা চা বাগান আছে, দেওরাছড়া। কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামি রুবেলকে অস্ত্র, গোলাবারুদ সহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সহযোগীদের নিয়ে টেকনাফের পশ্চিম লেদা এলাকায় এক সহযোগীর বাড়িতে অবস্থান করছে। পরে র্যাব অভিযান শুরু করলে শফি ডাকাত ও তার দলবল উপস্থিতি টের পেয়ে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। ধাওয়া করে তার অন্যতম সহযোগী রুবেলকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়। কিশোরগঞ্জের হাওরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় দুস্থ মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়। ময়মনসিংহ সিএমএইচের বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। এ সময় ৪ শতাধিক রোগীকে ওষুধও দেওয়া হয়। প্রত্যন্ত হাওরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা। প্রায় ১ বছর ধরে বন্ধ খুলনা জেনারেল হাসপাতালের ৮ তলা নতুন ভবনের নির্মাণ কাজ।
4 বছর মেয়াদের প্রকল্প 7 বছরে শেষ হয়েছে মাত্র 77%। নতুন ভবন নির্মাণ না হয় জরাজীর্ণ পুরনো ভবনে অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ভোগান্তিতে রোগী, স্বজন ও চিকিৎসকরা। আব্দুল হালিমের ছবিতে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট। শুনশান নীরবতা, পড়ে আছে নির্মাণ সামগ্রী। খুলনা সদর হাসপাতালের 8 তলা নতুন ভবনের কাজ বন্ধ প্রায় 1 বছরের বেশি সময় ধরে। রোগীর চাপ বৃদ্ধিতে 2018 সালের আগস্টে 12 তলা ফাউন্ডেশনের উপর 6 তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। করোনা সহ দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে 2021 সালের মার্চে প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়িয়ে 2024 সালের জুন এবং ব্যয় 26 কোটি 40 লাখ টাকা বাড়িয়ে 66 কোটি 40 লাখ টাকায় দাঁড়ায়। তাতেও শেষ হয়নি কাজ। 7 বছরে সম্পন্ন হয়েছে মাত্র 77%। এদিকে কাগজ কলমে হাসপাতালটি 250 শয্যা হলেও ভবন সংকটে সেবা পাচ্ছেন অর্ধেকেরও কম রোগী। আর পুরাতন জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। ওয়ার্ডের ভেতর ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড, মেঝেতে ধরেছে ফাটল, শয্যার ওপর টানিয়ে রাখতে হচ্ছে কাপড়। এছাড়া হাসপাতালের অপর পাশে টিন শেডে চলছে বহির্বিভাগের কার্যক্রম। ছোট ছোট কক্ষে একাধিক টেবিল বসিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসকরা। বৃদ্ধ থেকে শিশু, খুলনা সদর হাসপাতালের এই মেঝেতে এমন চিত্র অহরহ। হাসপাতালের জায়গা সংকটে এই টিন শেডের অস্থায়ীভাবে চলছে বহির্বিভাগের কার্যক্রম, এতেই বাড়ছে দুর্ভোগ। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তাই পা ব্যথা করতেছে বসে। ওর মতো বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়ে, কত সময় নিয়ে 8000 প্রতিটা জায়গাতে চলজব করে করে পড়তেছে। আপনি ওই পাশে বাথরুমে যাইতে পারবেন না, বাথরুমে পড়তেছে সব। এই যে ফ্যানগুলো চলতেছে দেখেন, ফ্যানের কোনো রাউন্ড নেই, কোনো বাতাস হয় না। এখন সামিয়ানা টাঙা, পর্দা টাঙা, যে রোগীর তলে থাকতে হয়। সেবা দিতে কষ্ট হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের রোগীদেরও অনেক ভোগান্তি হচ্ছে। প্রতিটা মুহূর্তে জরাজীর্ণ, আর এই যে কোনো সময় আমাদের এই যে টুকটাক করে ভেঙে ভেঙে পড়ে। দরকার 100 জন, এখানে কাজ চালাইছে 20 জন দিয়ে। তো কাজের পরিমাণ এই 7-8 বছর ধরে কাজ তো কন্টিনিউয়াসলি আপনার বন্ধ থাকে এখানে কাজগুলো। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দফতরে চিঠি ও যোগাযোগ করেও নেই কাজের অগ্রগতি। প্ল্যানিং শাখার যে সচিব, উনিও এটা ভিজিট করে গেছে, এটা 2-3 বার ভিজিটও হয়েছে, কিন্তু আসলে এখন তো এখনো সরা হয় নাই, শুধু বাজেট সংকলনের জন্য। আর গণপূর্ত বিভাগ বলছে অবশিষ্ট কাজের জন্য প্রয়োজন নতুন প্রকল্প। ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরে পরিকল্পনা পাঠানো হয়েছে। নতুন করে প্রকল্প তৈরি করে এগুলো বাস্তবায়ন করা হবে। সেই আলোকে প্রাক্কলন প্রেরণ করা হয়েছে, সেগুলো ডিপি প্রণয়ন করা হচ্ছে। সেগুলো অনুমোদন হলে আমরা এই বাকি কাজগুলো সম্পাদন করতে পারবো। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1000 জন রোগী চিকিৎসা সেবা নেন। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের 35 কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে উঠে গেছে পিচ, খানাখন্দে জমে আছে পানি। বেশিরভাগ স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকে অসুস্থ রোগী, বৃদ্ধরা। সাময়িক ভোগান্তি কমাতে ইট ও বালু ফেলে চলছে সড়ক মেরামতের কাজ। জোড়াতালি দিয়ে সড়ক সংস্কার নয়, স্থায়ী সমাধান দাবি এলাকাবাসীর। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। উঁচু নিচু পথ, খানাখন্দে ভরা, অল্প বৃষ্টিতেই জমে যায় পানি, চলাচলকারীদের চরম ভোগান্তি। এমন বেহাল দশা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের। আলামপুর, বৃত্তিপাড়া, লক্ষ্মীপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার অবস্থা সবচেয়ে নাজুক। উঠে গেছে পিচ, গর্তে জমে আছে পানি। 35 কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকে অসুস্থ রোগী ও বৃদ্ধরা। ভাঙা রাস্তায় বিকল হচ্ছে যানবাহন। এমন পরিস্থিতি দ্রুত সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। রাস্তাতে চলতে গেলে গাড়ি কখনো পাল্টে গেছে। লোড গাড়িতে প্রতিদিন এমন কোনো দিন নেই যে গাড়ি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেছে না। গাড়ি ধরেন যেখানে সেখানে ভেঙে ছিঁড়ে পড়ে থাকছে, একটা গাড়ি আর একটা গাড়ি চাপ দিতে যে ধরেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে। রাত্রিতে কাউ করে গাড়ির ডিফারেন্স তো আছেই, এ তো আর বইলে বুঝানোর কায়দা নাই। ইনকাম করে মালিক দিয়ে তাছাড়া ডবল টাকা আমাদের গাড়িতে খরচ করে। সাময়িক ভোগান্তি কমাতে ইট ও বালু ফেলে চলছে সড়ক মেরামতের কাজ। এর মধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে, যেটার মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। দরপত্রটি অনুমোদন হলেই এই ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত কাজ শুরু করা হবে। যতদিন না অনুমোদন হয় এই অংশটি চলাচলযোগ্য করার জন্য আমরা বিভাগীয়ভাবে মেরামত কাজ চলমান আছে। জোড়াতালি দিয়ে সড়ক সংস্কার না করে স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে এমন খবর প্রচার হয়েছে ভারত ও বাংলাদেশের কিছু গণমাধ্যমে।
এরপরই তৈরি হয়েছে এ নিয়ে তোলপাড়। যদিও ভাঙা বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের নয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। লেখক গবেষকরাও এমনটি জানিয়েছেন। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভাঙা হচ্ছে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের প্রাচীন একটি ভবন, যা দীর্ঘদিন ময়মনসিংহ শিশু একাডেমির কার্যক্রমে ব্যবহার হতো। জীর্ণ ভবনটিতে 2007 সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো যায়নি। পরিত্যক্ত ভবনটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে শিশু একাডেমি। এই বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের দাবি করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক মাঠ কর্মীর সম্প্রতি গণমাধ্যমে বক্তব্য দেয়া ও এ নিয়ে সংবাদ প্রকাশ হলে তৈরি হয় বিভ্রান্তি। সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে এমন সংবাদ প্রকাশ করে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে দেশটির উচ্চ পর্যায় থেকে। ওই মাঠ কর্মী বলছেন, একাধিক বই ও ইউটিউব দেখে তিনি ধারণা করেছেন এটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি হতে পারে। ময়মনসিংহ অঞ্চল ঐতিহাসিক নিদর্শন দর্জি আব্দুল ওহাব রচিত বইয়ে লেখা আছে যে হরিকিশোর রায় রোডে সত্যজিৎ রায়ের বাড়ি ছিল, সেটা কয়েক বছর পূর্বে ভেঙে ফেলা হয় এবং ওই বাড়িটি থেকে বর্তমান যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে সেটা খুবই নিকটে। গবেষকরা বলছেন, নগরের হরিকিশোর রায় রোডে এটি ছিল সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায়ের বাড়ি, যেখানে বহু আগেই উঠেছে 14 তলা ভবন। আর যেটি ভাঙা হচ্ছে সেটি ছিল রণদা প্রসাদ সাহা নামে এক ব্যক্তির জরাজীর্ণ বাড়ি। হরিকিশোর রায় রোড এটা, কিন্তু হরিকিশোর রায়ের বাড়ি তো এটা না। বাড়ি তো ওই যে ভেঙে ফেলেছে, যেটা 16 তলা বিল্ডিং করেছে। কাণ্ডজ্ঞানহীনতার জন্য হয়েছে। যারা এই সম্পর্কে কিছু জানেন না সেরকম মানুষজন পত্রপত্রিকায় বা টেলিভিশনে এই ধরনের সাক্ষাৎকার দিয়া। জেলা প্রশাসক জানিয়েছেন, এটি কখনো সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষের বাড়ি ছিল না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য। আর বাংলাদেশ শিশু একাডেমির উপপরিচালক বলছেন, নিয়ম মেনেই বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন তারা। সিএস, এসএ এবং আরএস খতিয়ান যাচাই বাছাই করেছি। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই। এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। পরিত্যক্ত ঘোষণা করা হয়, তারপরে এটাকে নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এটা লম্বা প্রসিডিউরের মধ্যে প্রশাসনিক অনুমোদন নেওয়ার পরে এটি ভাঙার কাজ শুরু হয়। প্রাচীন একতলা ভবনটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করে আসছে। তবে সত্যজিৎ রায়ের পারিবারিক শেকড় রয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। সেখানে এখনো তার দাদা প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণ করছে বাংলাদেশ সরকার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে আলটিমেটাম দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আগামী 29 আগস্টের মধ্যে তেহরানকে চুক্তি করতে বলা হয়েছে। তা না হলে 10 বছর আগে প্রত্যাহার করা নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশগুলো। এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব না দিলেও সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে পারমাণবিক ইস্যুর মধ্যস্থতায় তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে আগস্টে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। মঙ্গলবার ব্রাসেলসের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বোরে। বলেন, 2015 সালের পারমাণবিক চুক্তির আওতায় যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলো ফের আরোপ হতে পারে। তেহরানের কাছ থেকে দৃঢ়, পরিমাপযোগ্য ও যাচাইযোগ্য কোনো অঙ্গীকার না এলে পশ্চিমা দেশগুলো এই পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব না দিলেও দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, ইউরোপ যদি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে তবে ইরানের পারমাণবিক ইস্যুর মধ্যস্থতায় তাদের ভূমিকা শেষ হয়ে যাবে। তেহরানের সঙ্গে তাদের সম্পর্কের ইতি ঘটবে বলেও স্পষ্ট বার্তা দেন আরাকচি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউরোপের প্রধান দেশগুলো ইরানের পারমাণবিক ইস্যু থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। তবে নতুন করে এ ধরনের আলটিমেটাম ইউরোপের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভোরের থাকছে অনূর্ধ্ব 20 নারী সাফে একদিনের ব্যবধানে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে পরিবর্তন করা হলো ভেন্যু। 2 ম্যাচই হবে অনুশীলন গ্রাউন্ডে। আইসল্যান্ডের রেইকানেস উপদ্বীপে ফের জেগে উঠেছে আগ্নেয়গিরি। ভূগর্ভস্থ ম্যাগমা বের হয়ে তৈরি হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ফাটল, যা থেকে ছড়িয়ে পড়ছে গলিত লাভা আর ঘন ধোঁয়া। আইসল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগ্নেয়গিরির আগ্নুৎপাত আকস্মিক, রাজধানীর আশপাশে অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে খালি করা হয়েছে ব্লু লেগুন স্পা রিসোর্ট ও
গ্রিন্দাভিক শহর। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে আগ্নেয়গিরির আগ্নোৎপাত চলতে পারে আরও কয়েক দশক কিংবা শতাব্দী জুড়ে। উত্তর ইউরোপের শীতলতম দেশ ফিনল্যান্ডে দেখা দিয়েছে নজিরবিহীন গরম। রোভানিয়েমি শহরের তাপমাত্রা ছাড়িয়েছে রেকর্ড 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি। বৈশ্বিক আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বরফকে ঢাকা অঞ্চলেও দেখা দিয়েছে এমন বৈরী আবহাওয়া। নদী, সমুদ্র সৈকত ও খোলা মাঠে মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডের একেবারে উত্তরের শহর রোভানিয়েমি বরফ, শীত আর সান্তাক্লজের বাড়ি হিসেবে খ্যাত। সেই শহরের মাঝ দিয়ে বয়ে চলা নদী ঘিরে এখন মানুষের ভিড়। এই অঞ্চলে এমন দৃশ্য খুব একটা স্বাভাবিক নয়, কারণ আর্কটিক সার্কেলের মধ্যেই এবার দেখা দিয়েছে রীতিমতো তাপপ্রবাহ। সোম ও মঙ্গলবার শহরের তাপমাত্রা ছাড়িয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। সান্তাক্লজ ভিলেজে থাকা থার্মোমিটারে স্পষ্ট দেখা গেছে এই উচ্চ তাপমাত্রার রেকর্ড। আসলে ভালোই লাগছে, বেশ উপভোগ করছি, কিন্তু এখানে এত গরম সচরাচর হয় না। আমরা ইউরোপ ঘুরে ফিরেছি, ভেবেছিলাম ফিনল্যান্ডে ফিরে ঠান্ডা লাগবে, কিন্তু এখানে এসেও দেখি গরম প্রায় একই। এক গবেষণার তথ্য বলছে গ্রীষ্মকালে ফিনল্যান্ডের উত্তরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক ধরা হয়, তবে 30 ডিগ্রিতে পৌঁছানো এমন আবহাওয়া এখন প্রায়ই দেখা যাচ্ছে। 2024 সালের গ্রীষ্মকালকে উত্তর স্ক্যান্ডিনেভিয়া ও ফিনল্যান্ডের জন্য সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম হিসেবে উল্লেখ করেছে গবেষণা সাময়িকী নেচার। জুন থেকে আগস্ট পর্যন্ত যে গড় তাপমাত্রা ছিল তা 1937 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইংল্যান্ডের টেমস নদীতে শুরু হয়েছে বার্ষিক রাজহাঁস গণনা ও স্বাস্থ্য পরীক্ষা অভিযান। শতাব্দী প্রাচীন এই আয়োজন রাজকীয় ঐতিহ্যের অংশ। এবছর রাজহাঁসের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর জুলাই মাসে টেমস নদীতে সোয়ান আপার দল বিশেষ নৌকায় করে যাত্রা শুরু করে। তারা নদীর নির্দিষ্ট এলাকায় রাজকীয় রাজহাঁস খুঁজে বের করে ওজন, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচিতি চিহ্ন দেয়। এই অভিযানের নাম সোয়ান আপিং। একবার হাঁসের দেখা মিললে এগিয়ে আসে 6টি বোয়িং বোট, বৃত্তাকারে ঘিরে ধরে রাজহাঁস আর বাচ্চাদের। সোয়ান আপিং হচ্ছে এমন এক ঐতিহ্যবাহী প্রক্রিয়া যার মাধ্যমে আমরা টেমস নদীর রাজকীয় রাজহাঁসদের কল্যাণ নিশ্চিত করি। 1200 শতক থেকেই এই প্রথা চালু আছে। তখন রাজহাঁস ছিল খুবই গুরুত্বপূর্ণ খাদ্য। তবে আজকের দিনে সোয়ান আপিং কেবলমাত্র সংরক্ষণ ও সচেতনতার উদ্দেশ্যে হয়। রাজহাঁস এখন আর খাওয়া হয় না, তারা এখন সংরক্ষিত প্রজাতি। 2023 এবং 2024 সালে বার্ড ফ্লুতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাজহাঁসের সংখ্যা। সোয়ান মার্কার জানান, আগে যেখানে বছরে গড়ে 150 বাচ্চা রাজহাঁস পাওয়া যেত, গত বছর তা নেমে এসেছিল 86-তে। তবে এবার পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করছেন তিনি। সোয়ান আপিং শুধু হাঁস গোনার আয়োজন নয়, এটি রাজকীয় ঐতিহ্যের অংশ। প্রতিবারই টেমস নদীর বুকে সোয়ান আপারদের এই যাত্রা শেষ হয় রাজাকে সমবেত শুভেচ্ছা জানিয়ে, আর তারপর বাচ্চা রাজহাঁসগুলোকে আবারও মুক্ত করে দেওয়া হয় নদীতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সাবেক টাইগার অধিনায়কের নাম শুনে মুখে কুলু পাটেন এই পরিচালক। শ্রীলঙ্কায় টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ পিছিয়ে গেলেও এখনও ওই উইন্ডোতে বিকল্প কিছুর ব্যবস্থা করতে পারেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশা থাকলেও শঙ্কার নাম আবহাওয়া। রিচ করতে পারি না আসলে আপনার এই দায়িত্ব পাওয়ার পর থেকে একটা রিউমার আছে বা গুজব আছে যে সাকিব আল হাসানকে ফেরানোর দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে বা এরকম কিছু একটা। এটা আসলে কত লেটস নট টক অ্যাবাউট ইট। আমার মানে আমরা অনেক দূরে চলে গেছি। থ্যাংক ইউ। সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই। তার ভাষায় সাবেক টাইগার অধিনায়কের প্রসঙ্গ এখন অনেক দূরের ব্যাপার। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব গ্রহণের পর থেকে আড়ালেই থাকেন বিকেএসপির সাবেক এই ক্রিকেট উপদেষ্টা। একটা সময় পর্যন্ত বোর্ডের সমালোচনায় মুখর থাকলেও এখন ওই মিডিয়া ভীতি ভোগাচ্ছে বর্তমান পরিচালককে। বেশ কদিন ধরে অনুরোধের পর অবশেষে নাজমুল আবেদিন ফাহিম আসেন গণমাধ্যমের সামনে। তবে তাকে প্রশ্ন করায় অনেক শর্ত। সময়ের হিসেবটাও বেঁধে দেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। সেখানেও নানাভাবে নানা ভাষায় জাতীয় দলের ব্যর্থতা ঢাকার কৌশল খুঁজেছেন তিনি। পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে
স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধহয় হয়নি, বাট এট সেম টাইম কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো খেলেছি। খুব অবাক হওয়ার ব্যাপার যেটা যে আমরা সাধারণত যেটা হয় যে কোনো সিরিজে গেলে প্রথম দিকে আমরা ভালো করি না, কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি। এটা খুব আমাদের জন্য আনইউজুয়াল একটু। আবার দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি, এটা একটা পজিটিভ দিক। নির্ধারিত সূচিতে ভারতকে বাংলাদেশ সফরে রাজি করাতে পারেনি ক্রিকপস। এই সফর পিছিয়ে যাওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে, তবে এখনো সমাধান মেলেনি। অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা, বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। ভরা বর্ষায় পাকিস্তান সিরিজ খেলবে টাইগাররা। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হলেও বর্তমান আবহাওয়া খুব একটা স্বস্তি দিচ্ছে না। আবহাওয়ার যে অবস্থা সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা সিরিজ শেষে মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ। তার আগে 2 দিন থাকছে বিশ্রামের জন্য। 20 জুলাই প্রথম টি-20 হোম অফ ক্রিকেটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হলো টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের সবকটি ম্যাচ। গেল ম্যাচে 2 ভেন্যুতে খেলার ঘটনাকে পেছনে ফেলে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য লাল সবুজদের। যদিও এ ম্যাচে প্রতিশোধ নিতে চাইবে ভুটানও। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি শুরু সন্ধ্যা 7টায়। জয়ের ট্রেন ছুটেই চলেছে বাংলার জয়িতাদের। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শুরু থেকে দাপুটে লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে একটি করে ম্যাচ খেলে আবারও ভুটান বধের মিশন পিটার বাটলারের দলের সামনে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বিরল এক ঘটনা সাক্ষী হয় বাংলাদেশ দল। বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এরপর খেলা বন্ধ থাকে 3 ঘন্টা। চেষ্টা করেও মাঠ শুকানোর ব্যবস্থা না করা গেলে শেষ পর্যন্ত বদলে ফেলা হয় ম্যাচের ভেন্যু। বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডে মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। এবার বাংলাদেশ বনাম ভুটানের পরবর্তী ম্যাচের জন্য বদলে ফেলা হলো ভেন্যু। আবহাওয়ার কথা মাথায় রেখে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কা বনাম নেপাল ও বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ। ম্যাচ ডের মাঝে একদিনের বিরতি, যে কারণে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর লাল সবুজ। হোটেলে রিকভারি সেশন করেছে পিটার বাটলারের দল। সুইমিং, স্ট্রেচিং করে রিকভারি সেশন সম্পন্ন করেছে আফিদা সাগরিকারা। ভুটানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চরম ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। তবে সেই ধকল কাটিয়ে উঠে এবার আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত পুরো দল। ম্যাচটা একটু কঠিন ছিল, কারণ প্রথম মধ্যে খেলা হয়েছে এক মাঠে, তারপর সেকেন্ড হাফ হয়েছে আরেক মাঠে। মাঝখানে অনেক সময় আমরা বসেছিলাম, তো একটু কঠিন ছিল। তারপরেও আমরা আল্লাহ রহমতে মাঠ ছেড়ে জিতে আসছি। আমরা রিকভারি সেশন করছি, সুইমিং পুল, স্ট্রেচিং, ফোম রোলার এগুলো করছি। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি। তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। 4 দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। প্রস্তুতি আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচেও নিজেদেরই এগিয়ে রাখছে পিটার বাটলারের দল। আফিদা, সাগরিকা, শান্তি মার্ডি, মুনকি, উমের হ্লাদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় আসরের শীর্ষ পয়েন্টধারী দলের হাতেই উঠবে শিরোপা। তাই হাতে থাকা বাকি ম্যাচের কোনোটিতেই ভুল করতে চায় না বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেজা মাঠে খেলায় বেশ কয়েকজন ফুটবলার চোট পেলেও তা কাটিয়ে উঠেছেন তারা। ফুল ফিট স্কোয়াড নিয়েই তাই মাঠে নামার লক্ষ্য দলের। দলের অবস্থা এখন ভালো, টুকটাক একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। ভুটানের বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে আরও 2টি ম্যাচ খেলবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ।
সেপ্টেম্বরে যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেখানেও হযবরল পরিস্থিতি। শুরুতে নেপালকে কথা দিলেও শেষ দিকে ভিয়েতনাম সাড়া দেয় বাফুফে ঝুঁকতে চায় সেদিকেই। নেপালও যাতে প্রতিপক্ষ শূন্য না থাকে এজন্য কম্বোডিয়া নিয়ে মধ্যস্থতা করছে বাফুফে। তবে সব মিলিয়ে এই জটিল সমীকরণ সমাধান হওয়ার সম্ভাবনাই কম। শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে হয়তো জুটবে নেপালি। আমাদের সাথে অন্য টিম যারা আছে অন্যান্য দেশের তাদের সাথে মানে টাইমিংটা প্লাস হলো তাদের সব ওখানে খেলা আমাদের কোনটা ভালো হবে এগুলা নিয়ে কিন্তু আসলে কয়েকদিন ধরে কাজ আমাদের করতেছি এবং দেখা যাক যে অবস্থাটা যাক যেটাই হবে বেটারমেন্ট যেটা সবাই চিন্তা করবে সেই অবস্থায় আমরা যাব। ম্যাচ ডের প্ল্যানিংটা যদি আমি প্রপারভাবে না করতে পারি সেটার জন্য আমরাই সাফারার হব। আমার মনে হয় যে দিন শেষে ম্যাচ ডের প্রিপারেশনটা এখন মেন। মৌসুমের মাঝপথে খেলার মধ্যে নেই বাংলাদেশের ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখছে তাই এএফসি কাপে অংশ নিতে যাওয়া দুই দল আবাহনী এবং বসুন্ধরা কিংসের দিকে। এছাড়াও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া দলের দিকেও থাকবে দৃষ্টি, কারণ এই দলে যোগ দেবেন ফাহমেদুল এবং কিউবা মিচেল। পাশাপাশি ট্রায়ালে আসা অন্তত 7 জন প্রবাসীর জায়গা হচ্ছে অনূর্ধ্ব 23-এর প্রাথমিক দলে। ফাহমেদুল কিউবা মিচেল এদের সাথে যেভাবে কথা হচ্ছে ওরা তো এসে যোগদান করবে। যোগদান করার পরে আমাদের টিমটা আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা একটা ট্রায়াল নেওয়া হয়েছে, ট্রায়াল নেওয়ার পরে যে প্লেয়ারগুলো আমাদের এখানে আসছে তাদেরকে আমাদের যোগাযোগ করা হচ্ছে। তাদের পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে এবং এই 23-তে এখানে যারা যাবে সেখানের সেইটার প্রিপারেশনটাই কিন্তু আমাদের হংকংয়ের সাথে ম্যাচের। আচ্ছা, প্রতিপক্ষরা বসে নেই, হয়তো বসে নেই বাফুফেও, তবে ঠিকই ছুটিতে আছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। ল্যাপটপ আর ইন্টারনেটেই তার আস্থা, সশরীরে স্কাউটিং করার সময় কোথায়? এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4.25 কোটি টাকা ব্যয় সংস্কার করা হবে বাফুফে ভবন। সব কাজ গুছিয়ে এনে দ্রুতই ফিফার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবে ফেডারেশন। তবে সংস্কারের পরও নারী ফুটবলারদের মিটবে না আবাসন সংকট, কারণ ফাউন্ডেশনের লোড ক্যাপাসিটি না থাকায় উপরের দিকে ভবন সম্প্রসারণ সম্ভব নয়। যদিও সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েটের শরণাপন্ন হবে বাফুফে। ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের 4 তলায় থাকা নারী দলের আবাসন সংকট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সংকট সমাধানের সুযোগ আপাতত নেই, কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে ভবন সম্প্রসারণের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই, তবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ ভাই খুবই চেষ্টা করতেছেন যদি কিছু করা যায় কিনা। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দোতলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে। রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে ওখানে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম সবকিছু একটা ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রপোজাল তৈরি করেছে ফেডারেশন, সেটার উপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই অঙ্কটা হতে পারে $3.5 লাখ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারতকে দেখে টনক নড়েছে বাফুফের। অক্টোবর উইন্ডোতে শক্তিশালী চীন, দক্ষিণ কোরিয়া বা জাপানের সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাটলারের দল। সেখানে কয়েক সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের, নিশ্চিত করেছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে ভুটানের লিগে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে ফেরার প্রশ্নে সাবিনা সুমাইয়াদের শৃঙ্খলাকেই গুরুত্ব দিচ্ছে বাফুফে। কিরণ জানিয়েছেন শৃঙ্খলা ও ফিটনেসের প্রশ্নে আপোষহীন কোচ পিটার বাটলার।
দেশের নারী ফুটবলে সাফল্য আসলে শোনা যায় বড় বড় আশ্বাস আর পরিকল্পনা, তবে বাস্তবায়ন হয় না অর্ধেকও। এই তো কদিন আগে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর মধ্যরাতের সংবর্ধনায় শেষ হয় ফুটবলারদের প্রতি বাফুফের দায়িত্ব। অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় একই সাফল্যের পর প্রতিবেশী দেশ ভারত নারী ফুটবল দল নিয়ে সাজাচ্ছে একাধিক পরিকল্পনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব সামনে রেখে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগ্রেস। সেখানে এখনও পরিকল্পনায় সীমাবদ্ধ বাংলাদেশ। তবে দেরিতে হলেও নারী দল নিয়ে আসার কথা শুনিয়েছে বাফুফে। শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চীন কিংবা জাপানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে আফিদারা। ঢাকায় নয়, ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান বা কোরিয়ায় যেয়ে খেলবে বাটলারের দল। জাপান, কোরিয়া, চায়না এই দেশগুলোর সাথে খেলা, তো এগুলোর সাথে যদি খেলতে পারি এবং সেখানে রেখে যদি আমরা ট্রেনিং করাতে পারি সেটা মোর ইফেক্টিভ হবে। প্রেসিডেন্টের সাথে বসবো, তারও কোনো ভাবনা আছে, সেও সেটা শেয়ার করবে। একইভাবে পিটারের সাথে বসবো, দেন আমরা ডিসাইড করব আমরা আসলে আমাদের প্ল্যানিংটা কি হবে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, এরপর নমনীয় হয়ে ফিরে এলেও সবশেষ এশিয়ান কাপ বাছাই বা দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়াদের। তাই বাধ্য হয়ে ভুটানের লিগে খেলছেন সাবিনারা। সেখানে পারফর্ম করছেন দুর্দান্ত। সবশেষ পারো এফসির বিপক্ষে হ্যাট্রিক করেছেন সাবিনা ও সুমাইয়া। এমন পারফরমেন্সে প্রশ্ন আসে, আদৌ কি জাতীয় দলে আর ফেরার সুযোগ আছে তাদের? কি ভাবছে নারী উইং? এটা কোচের ব্যাপার। কোচ তো একটা জিনিস বলেছে যে কোচের কাছে কেউ শত্রু না। কোচ দুইটা জিনিস দেখবে, একটা হলো ফিটনেস, পারফরমেন্স, একইভাবে দেখবে ডিসিপ্লিন এবং ফিটনেস যার থাকবে কোচ তাদেরকে অবশ্যই রাখবে। এখানে কোচ কাউকে ডিসক্রিমিনেশন করবে না। তার মানে দাঁড়ায় শুধু পারফরমেন্স নয়, শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ নয় বাটলারের কাছে। এগুলো যদি মিট করে তাহলে অবশ্যই ওরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী নবকুমার ইনস্টিটিউশন ও শহীদুল্লাহ কলেজ হল রুমে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 1982 সাল থেকে শুরু করে ঢাকায় ফুটবলে লম্বা সময় ধরে অবদান রেখে চলেছে মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। শুধু তাই নয়, এখানে হাতে খড়ি নেওয়া ফুটবলাররা জায়গা করেছেন জাতীয় দলে, যাদের মধ্যে আছেন শেখ মোহাম্মদ আসলাম এবং আবু ইউসুফের মতো তারকা ফুটবলাররা। বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের নিয়ে মূলত কাজ করে এই সংগঠনটি। শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং ফুটবলে পারদর্শী করে গড়ে তুলতে ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে বলে জানান আয়োজকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4, কারফিউ জারি, সারা দেশে বিক্ষোভের ডাক, হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি নাহিদের। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। গাফিলতি প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না প্রশাসনকেও, হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।